এবারে বলবো যে কিভাবে একটা কম্প্রিহেনশন প্যাসেজকে আমরা ডিল করব। একটা কম্প্রিহেনশন প্যাসেজ পেলাম, এবার সেটাকে আমরা কিরকম ভাবে পড়বো ইত্যাদি। তো কিছু রিডিং টিপস এখানে বলা আছে। Read group of words instead of separate words. Now this is again very important thing. আমি যদি একটা লাইন পড়তে আমি যদি ভেঙে ভেঙে পড়ি, প্রত্যেকটা লাইন যদি আমি ভেঙে 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 পড়ি, তাহলে বুঝতে পারছেন তো একটা লাইন পড়তে আপনার কত সময় চলে যাচ্ছে। আমি হয়তো বুঝতে পারছি, কিন্তু পড়তে গিয়ে আমাকে ওই হোঁচট খেয়ে খেয়ে বা থমকে 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 পড়তে হবে। এর জন্যই বললাম যে যদি রেগুলার একটা রিডিং হ্যাবিট থাকে, এই জিনিসটা থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। এবং যেটা করতে হবে সেটা হচ্ছে চেষ্টা করুন গ্রুপে গ্রুপে ওয়ার্ডস পড়তে। ঠিক আছে? এটা একটা অনেকটা সেই হপ স্কিপ অ্যান্ড জাম্পের মতন একটা প্রসেস, যে আপনারা একটু মানে কয়েকটা ওয়ার্ডকে নিয়ে পড়ুন, দুটো তিনটে ওয়ার্ডকে একসাথে ক্লাব করে করে পড়ুন। আস্তে আস্তে সেই নাম্বার অফ ওয়ার্ড সেই গ্রুপটার ক্যাপাসিটি বাড়ানোর চেষ্টা করুন। প্রথমে হয়তো আমি দুটো ওয়ার্ড নিয়ে পড়তাম, তারপরে হয়তো আমি এক একটা গ্রুপে তিনটে করে ওয়ার্ড ইনক্লুড করছি। তাহলে কি হবে, আপনারা এক একবারে বেশ অনেকটা 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 করে লাফিয়ে লাফিয়ে অনেকটা দূর চলে যেতে পারছেন। ঠিক আছে? তো এই জিনিসটা মনে রাখবেন অবশ্যই। আর বাড়িতে যখন আমরা প্র্যাকটিস করছি, বাড়িতে যখন আমরা কম্প্রিহেনশন করব, তখন কি করব, ধরুন আমাদের বেসিক বোঝার সমস্যা আছে, যে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে আমরা যখন প্রথমবার পড়ব, যেটা আমি বলেছিলাম যে প্রথমবার পড়াতে আটকাবেন না, কোথাও একবারে পড়ে যান। কিন্তু আমি বলবো বাড়িতে পড়ার সময় বা প্রিপারেশন করার সময় আপনাদের যদি বেসিক প্রবলেম হয়ে থাকে কম্প্রিহেনশন, যে বুঝতেই আমাদের খুব অসুবিধা আছে, তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে তখন আপনারা প্রথমবার যখন পড়ছেন, যেই যেই পার্টগুলো আপনার মনে হলো এই পার্টটা পড়লাম, এটার মধ্যে আমার কিছু ডাউট থেকে থাকতে পারে, আপনারা আন্ডারলাইন করে নিন। ঠিক আছে? তারপরে আবার যখন ঘুরে ওই জায়গাটায় আসবেন, তখন ওটা আন্ডারলাইন করা আছে, তখন সেকেন্ড টাইম পড়ার সময় দেখবেন ওটাই কিন্তু আমার তখন একটু কম অসুবিধা হচ্ছে। ঠিক আছে? অলরেডি মার্ক করা রয়েছে, আর মাথায় থেকে গেছে যে ওখানে এরকম একটা জিনিস ছিল। ঠিক আছে? ব্রেনে কিন্তু অলরেডি ওটা রেজিস্টার্ড হয়ে গেছে। তো পরের বার যখন আমি সেকেন্ড টাইম পড়ছি, স্পিডটা তখন একটু কমও করে দিচ্ছি, একটু একটু ধীরে ধীরে পড়ছি। তখন দেখবো যে আমার কিন্তু ওই যে পার্টটা যেটা তখন বুঝতে পারিনি, পুরোটা হয়তো পড়ার পরে তারপরে গিয়ে বুঝতে পারলাম। আচ্ছা, সেই জিনিসটা মনে রাখবেন যে পুরো কনটেক্সটটা না বুঝতে পারলে কিন্তু অনেক সময় এটা হয়, প্রথমবারই যখন পড়েন তখন কিছুটা পার্ট হয়তো মাঝখানে বুঝতে পারলাম না। যখন আমার পুরোটা পড়া হয়ে গেছে, তখন দেখবেন সেকেন্ড টাইম যখন পড়ছি, কিন্তু ওই পার্টের যে ডিফিকাল্টিটা ছিল সেটা অনেক ক্ষেত্রেই কিন্তু তখন ইজি হয়ে যায় বা বোঝা সম্ভব হয়। এবারে যখন যেটা বললাম যে রিড যখন করছেন, প্রথমবার যখন পড়ছেন, তখন একটু ভালো স্পিডে বলে বেরিয়ে যাবেন। ওকে? মানে একবার পুরোটা না থেমে, যদি পারছেন পুরোটা না থেমে করতে, সেটা তো আমি জানি না যে আপনারা কে কোন স্টেজে আছেন। তো যদি মনে হয় যে আমি একবারে পড়তেই আমার ভীষণ সমস্যা হচ্ছে, তাহলে এরকম আন্ডারলাইন করে করে পড়বেন, যেই ওয়ার্ডটা বুঝতে পারলাম না সেটা আমি আন্ডারলাইন করে গেলাম। কিন্তু যারা ধরুন একটু সড়গড় হয়েছেন কম্প্রিহেনশন করার ব্যাপারে, তাহলে কি করবেন, প্রথমবারে কোথাও আটকাবেন না, পুরোটা একবার পড়ে নিয়ে পুরো জিনিসটার সম্বন্ধে একটা ওভারঅল আইডিয়া যেটা হলো সেটা হলো, সেকেন্ড টাইম যখন করছেন সেটা কি বললাম, রিড আ লিটল স্লোয়ার। যখন রিড করছেন তখন একটু স্লো পড়ছেন, এবং রিড উইথ আ সেন্স অফ আর্জেন্সি। কিন্তু স্লো মানে ভীষণ স্লো না, সেখানেও কিন্তু যেন একটা সেন্স অফ আর্জেন্সি থাকে। এরকম না যে আমি একদম অঢেল সময় আছে আমার হাতে। সেই কমফর্ট জোন থেকে আস্তে আস্তে আপনাদেরকে নিজেদেরকে বের করে আনতে হবে। এটা এটা আমি বলছি, এটা অনেকটা শরীর চর্চার সাথে রিলেটেড, এই পুরো ব্যাপারটা। ঠিক আছে? যারা ধরুন চেষ্টা করছেন যে নিজেদের একটা পার্টিকুলার ফিজিক তৈরি করতে, জিমে ভর্তি হয়েছেন বা যোগা ক্লাসে ভর্তি হয়েছেন, আপনারা যখন বা একটা কোনো একটা স্পোর্টস আপনারা চুজ করেছেন যে আমি এটা করব, মার্শাল আর্টস হতে পারে, বক্সিং হতে পারে, এটা করে আমি আমার শরীরকে ফিট অ্যান্ড ফাইন বানাবো। ঠিক আছে? এবার প্রথমেই যদি আপনারা একদম ডিফিকাল্ট লেভেলটা অ্যাচিভ করার চেষ্টা করেন, জিমে গেলাম, একটা বিশাল বড় একটা মেশিন আছে, সেটা দিয়ে এমন একটা কিছু করার চেষ্টা করলাম আমি পারলামই না করতে, সেটা সম্ভবই হবে না। একটু একটু করে তো স্ট্যামিনা বাড়াতে হয়, তাই না? আমরা যখন
প্রথমবার কোনো একটা খেলা খেলতে নামি, তখন আমাদের স্ট্যামিনাটা সেরকম হয় না। তার জন্য আগে ওয়ার্ম আপ এক্সারসাইজ করতে থাকতে হয়। কিছুদিন খেলে প্র্যাকটিস করে তারপরে গিয়ে আমরা দেখবো যে হ্যাঁ, এবার আমি মোটামুটি দৌড়াতে পারছি, একটা ওয়েট লিফট করতে পারছি, একটা একটা মুভ করতে পারলাম, ঠিক আছে, মার্শাল আর্টসের বা কিছুর। তো এই আস্তে 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 কিন্তু এই স্ট্যামিনাটা বিল্ড হয়। এবং আপনারা প্রথমে আপনাদের যিনি ট্রেনার থাকবেন, সাপোজ আপনাদের যিনি কোচ আছেন বা ট্রেনার আছেন, তিনি প্রথমে কিন্তু একটু রিল্যাক্সড ওয়েতে আপনাদেরকে করাবেন। আস্তে আস্তে কিন্তু তিনি কি করবেন, ডিফিকাল্টি লেভেলটা কিন্তু বাড়িয়ে দেবেন, তাই না? এটাই কিন্তু নিয়ম। এই ব্যাপারে পড়ার ব্যাপারেও কিন্তু এটাই করতে হয়। এবং কম্প্রিহেনশন যেহেতু আপনারা নিজেদেরকে সেলফ প্রিপারেশন করছেন, তাই আমি বলবো কমফোর্ট জোন থেকে কিন্তু আপনারা বুঝতে হবে যে অনেক দিন হয়ে গেছে, আমি যদি এইরকম স্লো স্পিডেই পড়তে থাকি তাহলে কিন্তু পরীক্ষায় আমি এফেক্টিভলি ওটা করে আসতে পারবো না। তাই এবার আমাদেরকে একটু স্পিডটা বাড়াতে হবে। ওই যে ওয়ার্ড পার মিনিট বললাম, সেটা কেন দিয়েছি? 1 মাস হয়ে গেলে চেক করব, 1-1.5 মাস হয়ে গেলে আবার চেক করবো যে আমার রিডিং স্পিডটা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে, ঠিক আছে? আগে নিউজ পেপার দিয়ে শুরু করবেন ওয়ার্ড পার মিনিট বা নিজের রিডিং স্পিডটা যাচাই করার। তারপরে যখন এরকম কম্প্রিহেনশন প্যাসেজ করবেন, তখন সেখানে টাইমার ধরে বোঝার চেষ্টা করবেন যে আমার একটা কম্প্রিহেনশন প্যাসেজ শুধু পড়তে কতক্ষণ সময় লাগছে। কিছুদিন পরে, কয়েক মাস পরে আবার কিন্তু আমি ওরকম ভাবে নিজেকে আবার অ্যানালাইজ করব, দেখবো যে আমি এবার কোন স্টেজে দাঁড়িয়ে আছি, ঠিক আছে? কমফর্ট জোন থেকে যদি একটু একটু করে নিজেকে না টেনে বার করেন, তাহলে কিন্তু ওই প্রত্যেকদিন মর্নিং ওয়াকে যাওয়ার মতন একটা রেগুলার করছি করছি ব্যাপার দাঁড়িয়ে যাবে। আপনারা যেটা অ্যাকচুয়ালি টার্গেট করেছেন যে আমাকে এরকম একটা ফিজিক দাঁড় করাতে হবে, এরকম একটা স্ট্যামিনা বিল্ড করতে হবে যে আমি একটা ম্যারাথনে দৌড়াতে পারি, সেই জায়গায় কিন্তু আপনারা এসে পৌঁছাবেন না, ঠিক আছে? ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি উইথ দ্য ফ্যাক্ট আমি রোজ সকালবেলা হাঁটতে যাই, পায়চারি করি, দ্যাটস ইট, আমি প্রত্যেকদিন পড়ছি, হয়ে গেল, শেষ। কিন্তু যদি আপনাদের টার্গেট থাকে যে আমরা একটা ম্যারাথনে আমাকে পার্টিসিপেট করতে হবে এবং সেখানে আমাকে একটা মেডেল পেতে হবে, তাহলে কিন্তু আপনার স্ট্যামিনা বিল্ড করতে হবে। তাহলে কিন্তু নিজেকে ওই কমফর্ট জোনে ফেলে রাখলে চলবে না, ওখান থেকে টেনে বার করতে হবে, ঠিক আছে? সো ট্রিট এভরি কম্প্রিহেনশন প্যাসেজ অ্যাজ ইফ ইউ আর গিভিং ইট ইন দি এক্সামিনেশন, ঠিক আছে? প্রথম থেকেই সেই মানসিকতাটা নিয়েই করবেন যে পরীক্ষায় যদি আমি এটা পেতাম, আমাকে তাহলে কিন্তু এত সময় কেউ দিত না। আমার সেইটা মনে রেখে কম্প্রিহেনশন প্যাসেজটা কিন্তু করতে হবে। ওকে? আর যেটা বললাম, অন এ রেগুলার বেসিস প্লিজ কিপ কাউন্টিং দিস ওয়ার্ড পার মিনিট। ওকে? এবারে আমরা তো দেখলাম যে কম্প্রিহেনশনটা কিভাবে আমরা ডিল করব, হাউ টু ডিল উইথ আ কম্প্রিহেনশন প্যাসেজ। এবারে আসল জায়গায় চলে আসা যাক, যে একটা কম্প্রিহেনশন প্যাসেজে কোয়েশ্চেন ইত্যাদি আমরা কিরকম ভাবে হ্যান্ডেল করব। পড়ার ব্যাপারটা হয়ে গেল, রিডিং পার্ট ইজ ডান, নাও কামিং টু দি কোয়েশ্চেন অ্যান্ড আনসার পার্ট। ওকে? ভেরি ইম্পর্টেন্ট, কি কি ধরনের কোয়েশ্চেন্স আসে অর দ্য কোয়েশ্চেন ক্যাটাগরিজ অফ আওয়ার কম্প্রিহেনশন প্যাসেজ। ওকে? প্রথমেই যেই পার্টটা আসে, প্রথমেই যেই আমার আহ, ইয়েটা আসে, ক্যাটাগরি অফ রিডিং কম্প্রিহেনশনের কোয়েশ্চেন্স থাকে, সেটা মোটামুটি সব পরীক্ষাতে এরকম একটা প্রশ্ন থাকবেই, ঠিক আছে, যেটা মেন থিম অফ দ্য প্যাসেজ অথবা সেন্ট্রাল আইডিয়া অফ দ্য প্যাসেজের উপরে বেসড। অলরাইট? মানে কি হচ্ছে, যে অথর যেই মোটিভ নিয়ে প্যাসেজটা লিখেছেন বা নেচার অফ দ্য প্যাসেজ, এই পুরো জিনিসটাকে মাথায় রেখে কিন্তু আমাকে ওই কোয়েশ্চেনটার আনসার দিতে হবে। তাহলে এবার কি করতে হবে? এইটার জন্য টিপ নাম্বার 1, ইফ ইউ ওয়ান্ট টু রাইট ডাউন প্লিজ রাইট ডাউন। এই যে ধরনের প্যাসেজটা, এই যে এই ক্যাটাগরিতে সবসময় মনে রাখবেন অথরের মোটিভ, মানে অথর যেই ভাবনা চিন্তা নিয়ে প্যাসেজটা লিখেছেন আর কি, সেটা কোথায় লুকিয়ে থাকে অথরের মোটিভটা? ইন্ট্রোডাকশন অ্যান্ড কনক্লুশনে। ওকে? সো প্লিজ রাইট ডাউন ইন্ট্রোডাকশন অ্যান্ড কনক্লুশন। ওকে? রিড দ্যাট প্রপারলি। বুঝতে হবে যে ইন্ট্রোডাক্টরি পার্টে অথর একটা কিছু নিয়ে বোঝানোর চেষ্টা করছেন। ওকে? সাপোজ আমি যদি বলি, একটা প্যাসেজ এসছে, দি ইউ নো ইল এফেক্টস অফ অনলাইন গেমিং। সাপোজ একটা প্যাসেজ এসছে যে ইল এফেক্টস অফ অনলাইন গেমিং।
ওই প্যাসেজটা মোটামুটি কিরকম ভাবে শুরু হতে পারে, হয়তো একটা স্ট্যাটিস্টিক্স বা ডেটা দেওয়া থাকবে যে ভারতবর্ষে দেখা যাচ্ছে যে অ্যাডোলেসেন্ট ছেলেমেয়েরা এবং টিনেজার্স এবং একটা ইয়াং অ্যাডাল্টস যারা আছে তাদের এত পার্সেন্টেজ কিন্তু অন আ রেগুলার বেসিস দিনের এত ঘন্টা করে এই অনলাইন গেমিং এর পেছনে ব্যয় করছে। তার ফলে কি হচ্ছে, তাদের পড়াশোনা হ্যাম্পার্ড হচ্ছে, তাদের সোশ্যাল হ্যাবিটস ডিস্ট্রয়েড হচ্ছে, ঠিক আছে, তাদের সার্বিক যত রকমের বিকাশ হওয়া উচিত কিচ্ছু হচ্ছে না। দে আর স্টাক লাইক আ রোবট ইন ফ্রন্ট অফ মেশিন অ্যান্ড দে আর প্লেইং সাম মাইন্ডলেস গেম। হয়তো এই ধরনের একটা কিছু নিয়ে এসছে, কিন্তু ওখান থেকেই কিন্তু বোঝা হয়ে যাচ্ছে যে এটা কিন্তু একটা ওই আমরা যেরকম আহ আহ পড়েছিলাম না যে টিভি দেখার কুফল সুফল ইত্যাদি, মানে খারাপ জিনিসটাকেই কিন্তু হাইলাইট করতে চেয়েছেন অথর এখান দিয়ে। সেটা দিয়েই কিন্তু বোঝা হয়ে যাচ্ছে যে অথরের মোটিভটা এটা কিন্তু হচ্ছে যে সবাইকে অ্যাওয়্যার করা যে এই জিনিসগুলোর খারাপ সাইড কি হতে পারে। এবার আপনারা দেখবেন যে পুরো বডি অফ দ্য প্যাসেজ যেটা থাকবে সেটার মধ্যে অনেক ডেটা ইত্যাদি থাকবে যে পাবজি খেলতে গিয়ে এই হয়েছে সেই হয়েছে অমুক হয়েছে এই হয়েছে, এবং ওভার দ্য লাস্ট 2 ইয়ার্স এই গেমস এসছে, অমুক অমুক গেম ব্যান করা হয়েছে। এবার স্কুলসের তরফ থেকে এগুলো বলা হচ্ছে, টিচার্সরাই বলছে, পেরেন্টসরাই বলছে, যারা খেলছে এই গেমগুলো তাদের বক্তব্য কি, এই নিয়ে নানান রকম ডেটা স্ট্যাটিস্টিক্স মিলিয়ে কিছু থাকবে। শেষে গিয়ে অথরের একটা কনক্লুশন মতন থাকতে পারে যেখানে হয়তো উনি সামারাইজ করবেন যে তাহলে কিভাবে এখান থেকে একটা সলিউশন বের করা যেতে পারে বা এটার অল্টারনেটিভ হিসাবে কি করা যেতে পারে যাতে করে কিনা এই অ্যাডিকশন থেকে ছেলে মেয়েদেরকে বের করে আনা যাওয়া সম্ভব। তো পুরো যে বডি অফ দ্য প্যাসেজ পেলাম তার মধ্যে হয়তো পেলাম যে কি কি জিনিস হয়েছিল ঘটেছিল ইত্যাদি ইত্যাদি ব্যাপার, ফ্যাক্টস, স্ট্যাটিস্টিক্স, ডেটা দিয়ে পুরো জিনিসটা ভরানো আছে। কিন্তু ওই যে বললাম ইন্ট্রোডাকশনে একটা ইম্পর্টেন্ট কিছু মেনশন করা ছিল, আর কনক্লুশনেও একটা ইম্পর্টেন্ট জিনিস মেনশন করা আছে যেখান থেকে কিন্তু যিনি প্যাসেজটা ক্রিয়েট করেছেন মানে অথর অফ দ্য প্যাসেজ, উনার মানে উনার পয়েন্ট অফ ভিউ অ্যাবাউট দিস টপিক বেরিয়ে আসছে, ঠিক আছে। এটার উপরে বেস করে কিন্তু পরীক্ষায় অনেক প্রশ্ন আসে। এর জন্য এটাকে নাম দিয়েছি কি, এর জন্য এটাকে নাম দিয়েছি মেন থিম অর সেন্ট্রাল আইডিয়া। ওকে, এবারে এখানে দুটো আমার আহ বলা আছে যে কিসের ওপর এটা বেসড। হ্যাঁ, বেসড অন আ প্যাসেজ অ্যাজ আ হোল। অবভিয়াসলি পুরো প্যাসেজটা যদি না পড়ি তাহলে তো বুঝতেই পারবো না, কিন্তু ওই যে বললাম ইন্ট্রোডাকশন অ্যান্ড কনক্লুশনটা খুব ইম্পর্টেন্ট, তাই আনসার আমি একটা কনক্লুশন বলতেই পারি এখান থেকে যে আনসার লাইজ ইন দি introductory or concluding parts of the passage. ওকে, ইন্ট্রোডাক্টরি অ্যান্ড কনক্লুডিং পার্টস অফ দ্য প্যাসেজের ওপরে কিন্তু এইটার আনসারটা লুকিয়ে আছে, ওখান থেকে কিন্তু আলটিমেটলি বেরিয়ে আসবে। এবারে ইম্পর্টেন্ট হচ্ছে এবার নেচার অফ দ্য প্যাসেজ, ওই যে বললাম যেটা বুঝতে হবে। এবার আসল জিনিস হচ্ছে কি কোয়েশ্চেন আসতে পারে এখান থেকে। সো রাইট ডাউন ইফ ইউ ওয়ান্ট টু, which of the following options, okay, let me also write down, কোয়েশ্চেন কি হতে পারে, আমি একটা কোয়েশ্চেনের উদাহরণ দিচ্ছি। ওকে, which of the following options summarize the passage? This could be a good question for the this part. ওকে, আরেকটা কোয়েশ্চেন কি হতে পারে যেটা খুব আসে, সেটা হচ্ছে কিছু অপশন দেওয়া থাকবে যেখান থেকে আপনাদেরকে চুজ করতে হবে আর সুটেবল টাইটেল ফর দ্য প্যাসেজ। ঠিক আছে, সুটেবল টাইটেল ফর দ্য প্যাসেজ ওটাও কিন্তু এই পুরো প্যাসেজ এর ওপরে বেস করেই এসছে, তাই তো। কিন্তু আলটিমেটলি অথার যেটা বলতে চেয়েছেন ওখান থেকে
সেইটাই কিন্তু রিফ্লেক্টেড যেন হয় ওই ইয়েটার মধ্যে দিয়ে, টাইটেলটার মধ্যে দিয়ে। ওকে, যে দি ইল এফেক্টস অফ প্লেইং অনলাইন গেমস। বোঝা গেছে? তো যদি কোনো সময় এরকম প্রশ্ন আপনারা পান যে চুজ আ সুটেবল টাইটেল অর হেডিং ফর দ্য প্যাসেজ, সেটাও মনে রাখবেন পুরো প্যাসেজটা পড়ে আপনারা যা বুঝতে পেরেছেন সেটা তো থাকলোই, তার সাথে অথর কি বলতে চেয়েছেন বা অথরের পয়েন্ট অফ ভিউটা মাথায় রেখে কিন্তু একটা সুটেবল যে যেটা হবে সেটা চুজ করবেন। অনেক রকমের অপশন থাকতে পারে ওর মধ্যে থেকে। হ্যাঁ, যে যেরকম বললাম যে কিন্তু এমন একটা টপিক তুলবেন, মানে টপিক চুজ করবেন যেটা কিন্তু পুরো জিনিসটাকে কেটার করছে, নট আ স্পেসিফিক পার্ট অনলি। এরকম যদি হয় যে প্যাসেজের একটা নির্দিষ্ট এলাকার থেকেই যেন এলাকাকেই যেন হাইলাইট করেছে ওই হেডিংটা, সেরকমটা যাতে না হয়। ওকে, choose a heading or a title which is going to justify that entire passage and the nature of the passage or the author's motive. Okay, so এরকম একটা প্রশ্ন আপনারা এক্সপেক্ট করতেই পারেন, একটা কম্প্রিহেনশন এক্সারসাইজের মধ্যে থাকতেই পারে। বি প্রিপেয়ার্ড অ্যান্ড ডিল উইথ ইট লাইক দিস, এরকম ভাবে ওটার সাথে আপনারা ওটাকে হ্যান্ডেল করবেন। ঠিক আছে? আচ্ছা, আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকলে ডেফিনেটলি বলতে পারেন। এখনো পর্যন্ত যা পড়ানো হচ্ছে সেখান থেকে কারোর কোনো কিছু জানার আছে? পূর্ত ভবন, ক্যান ইউ হিয়ার মি? পূর্ত ভবন, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? ওকে, আই থিঙ্ক এখনো কারোর কোনো প্রশ্ন আসেনি মনে। সো লেট আস গো টু দ্য নেক্সট ওয়ান। এবারে সেকেন্ড মানে ক্যাটাগরি কোয়েশ্চেনের মধ্যে থেকে সেকেন্ড যেই ধরনের প্রশ্ন আসতে পারে, কিন্তু এবার আমরা দেখব কি বলছে। পয়েন্ট অফ ভিউ or attitude or opinion of the passage or author। এবারে আপনারা বলবেন যে এইটা তো অলরেডি ম্যাডাম আপনি বলে দিলেন যে পয়েন্ট অফ ভিউ অফ দ্য অথর, নেচার অফ দ্য প্যাসেজ, কিন্তু এই আমি বলছি এটা হচ্ছে একটা স্পেসিফিক পার্টের ওপরে বেসড। ওকে, তো যেটা আমি লিখিনি সেটা আমি এখানে লিখে দিচ্ছি। ফ্রম অর ফ্রম বলবো না, অফ আ স্পেসিফিক পার্ট অফ দ্য প্যাসেজ। এই ধরনের কোয়েশ্চেন গুলো কি হয় যে একটা প্যাসেজের হয়তো যখন কোয়েশ্চেনটা আপনি পাবেন এরকম একটা কোয়েশ্চেন, প্যাসেজের থেকে কিছু লাইন তুলে দেওয়া আছে। ঠিক আছে, কিছু লাইন বা একটা একটা ছোট প্যারাগ্রাফ মতো হয়তো তুলে দেওয়া আছে। এবারে তার সাথে এরকম একটা কোয়েশ্চেন আছে, আপনাকে তখন বুঝতে হবে যে আপনার যে আনসারটা হবে সেটা তখন ওই পার্টের অথরের কি বক্তব্য ওই পার্টটাতে, সেটার উপরে বেস করে হবে। কেননা কোয়েশ্চেনটাও কিন্তু সেরকম ভাবেই ফ্রেম করা থাকবে যে এই বিষয়ে অথর কি বলতে চেয়েছেন। ঠিক আছে, সাপোজ আমি বলছি এরকম একটা প্যাসেজ এলো যেখানে যেটা পলিউশনের ওপরে লেখা। ওকে, সেখানে এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, নয়েজ পলিউশন, তিন ধরনের পলিউশনকে নিয়ে লেখা একটা প্যাসেজ হয়তো আপনি পেলেন। এবারে প্রত্যেকটার ক্ষেত্রে অথরের একটা ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ আছে। উনি প্রত্যেকটা প্রবলেমকে, প্রত্যেকটা প্রবলেম কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটার কিরকম ভাবে সেটার একটা ব্যবস্থা নেওয়া যেতে পারে এরকম ভাবে বলেছেন বা বুঝিয়েছেন, তাই তো? আবার অ্যাজ আ হোল পলিউশনকে সেখানে আবার আলাদা করে এয়ার পলিউশন, নয়েজ পলিউশন ওরকম না, পলিউশন অ্যাজ আ হোল কিভাবে আমাদের লাইফকে এফেক্ট করছে, এফেক্ট, AFFECT, এফেক্ট মানে খারাপ ভাবে প্রভাব ফেলা, তাই তো? কিভাবে এফেক্ট করছে সেটার উপরে হয়তো উনি একটা ওভারভিউ দিয়েছেন এবং একটা আলটিমেটলি কনক্লুশন ড্র করেছেন যেখানে আমাদেরকে কি কি করতে হবে, সোসাইটির কি কি করণীয়, ইন্ডিভিজুয়ালসদের কি কি করণীয় পলিউশন রোধ করার জন্য, সে নিয়ে হয়তো উনার একটা কনক্লুশন রইল। এবারে
যদি আমার একটা এরকম কোয়েশ্চেন আসে যেখানে সাপোজ এয়ার পলিউশন থেকে একটা পার্টকে এক্সট্রাক্ট করা হয়েছে, ওকে, এবং সেখান থেকে একটা স্পেসিফিক কোয়েশ্চেন করা হলো, এবারে আনসার অপশন যেগুলো থাকবে না, তার মধ্যে কিন্তু অনেক কিছু থাকতে পারে। যেমন আমি বলছি, ওই কোয়েশ্চেন স্পেসিফিক যে আনসারটা আছে, যে আচ্ছা এয়ার পলিউশনের ব্যাপারে এই ব্যবস্থা নেওয়া উচিত, অথর বলেছেন, সেটা একটা অপশন আছে। তার সাথে কিন্তু কনফিউজ করার জন্য আপনাদেরকে এরকমও অপশন থাকবে যেটা শুধুমাত্র এয়ার পলিউশন না, প্যাসেজে বলা আছে, সেটা 100% ট্রু, প্যাসেজে বলা আছে, কিন্তু পুরো প্যাসেজটা অ্যাজ আ হোল নিয়ে অথর যা বলেছেন বা ওভারঅল অথর যেটা বলতে চেয়েছেন, সেখান থেকেও কিন্তু একটা আনসার ড্র করে দেওয়া থাকবে। কোয়েশ্চেনটা খুব ভালো করে আপনারা পড়বেন। অলওয়েজ রিমেম্বার, রিড দ্য কোয়েশ্চেন প্রপারলি, ওকে। কেন বলছি, কেননা প্রত্যেক এখন দেখা যাচ্ছে ওভার দ্য ইয়ার্স, বেসিক knowledge about how to do an error correction, how to do a comprehension passage, or how to do a fill in the blanks, double blank হোক, close passage হোক, যাই হোক, যেমন ইচ্ছা থাকুক, সেইটা বেসিক কনসেপ্টটা ঠিক রেখে, বা সেন্টেন্স রিপ্লেসমেন্ট বা জাম্বলড আপ সেন্টেন্স বা প্যারা জাম্বল যেগুলো আপনারা বলেন, সেই বেসিক কনসেপ্টটাকে এক রেখে কোয়েশ্চেনটাকে কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে। আসছে তো, মানে 2015-16তে পরীক্ষাতে যা এসেছিল, এখন যদি আপনারা কোয়েশ্চেনগুলো কম্পেয়ার করে দেখেন, দেখবেন যে কোয়েশ্চেনটা প্রেজেন্টেশনটা কিন্তু অন্যরকম ভাবে হচ্ছে, ঠিক আছে। ওর জন্য প্রশ্নটা পড়া খুব ইম্পর্টেন্ট। আপনাদেরকে সবসময় যে সহজভাবে বলে দেবে তা না, হয়তো ঘুরিয়ে প্রশ্ন করতে পারে। প্লিজ রিড দ্য কোয়েশ্চেন প্রপারলি, ওকে। অ্যান্ড লাইক আই সেড, এই বিষয়ক যেই কোয়েশ্চেনগুলো থাকবে, একটা স্পেসিফিক পার্ট অফ দ্য প্যাসেজ যদি তুলে দেওয়া হয়, সেখান থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে, আপনারা কিন্তু এটা ভাববেন না যে পুরো প্যাসেজটাকেই আমাকে জাস্টিফাই করে আনসার দিতে হবে, না। কোয়েশ্চেন যা চাইছে আপনাদেরকে তাই দিতে হবে। আপনাকে কোয়েশ্চেনে যদি বলেছে এইটুকু বলো, তাহলে ওইটুকুই বলো। যতটুকু প্রশ্ন ডিমান্ড করছে ততটুকু আনসারই কিন্তু দিতে হবে, ওর বাইরে আপনারা যাবেন না, ঠিক আছে। তো এই যে পার্টটা, এটা কিন্তু আগে যেটা বলেছিলাম সেন্ট্রাল আইডিয়া বা মেন থিম, ওটার মতো না। এটা হচ্ছে বিশেষ একটা পার্ট অফ দ্য প্যাসেজকে তুলে সেখান থেকে হাইলাইট করে দেওয়া কোনো একটা প্রশ্ন, যেখানে কিনা অথর কি বলতে চেয়েছেন সেই বিষয়ক একটা প্রশ্ন কিন্তু অনেক সময় থাকে। সেখানে আনসার অপশনগুলো যেরকম ভাবে বললাম, ওরকম ইন্টেলিজেন্টলি বুদ্ধি খরচা করে চুজ করবেন, ওকে। এবারে এটার সাথে আমাদের টিপস কি দেওয়া আছে। Answer to these questions are never explicitly mentioned. That is, they have to be derived. মানে কি বলছে, এই কথাটার মানেটা কি? এক্সপ্লিসিটলি, এক্সপ্লিসিটলি মানে হচ্ছে ওপেনলি, স্পষ্টভাবে, ঠিক আছে। তার মানে একটা সেন্টেন্স তুলেও যদি দেয় বা একটা হাইলাইট করেও যদি দেয় একটা অংশ, তাহলেও আপনারা দেখতে পাবেন যে ডাইরেক্ট কিন্তু কোয়েশ্চেন দেয়নি। অনেক সময় ডাইরেক্ট কোয়েশ্চেন থাকে, ডাইরেক্ট কোয়েশ্চেনের ক্যাটাগরিটা আলাদা, সেটা আমি পরে বলছি। বাট এগুলো হচ্ছে ইনডাইরেক্ট কোয়েশ্চেন্স, ঠিক আছে। এগুলো আপনাকে বুঝে যে কি বলতে চেয়েছে সেখান থেকে কিন্তু একটা কনক্লুশন ড্র করে আনতে বলতেই পারে, ঠিক আছে। এবং সেইটার ওপরে, সেই ইনফারেন্সটার ওপরে, মানে সেই কনক্লুশনটা বা সারমর্ম আপনি কি বুঝতে পারছেন, সামারিটা কি হচ্ছে, সেটার ওপরে বেস করে কিন্তু আপনাকে উত্তর দিতে হচ্ছে। এবং স্পেসিফিক পার্টের জন্য, ওকে, স্পেসিফিক পার্টের জন্য কিন্তু সেটা একটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। যদি স্পেসিফিক পার্ট হয়ে থাকে তাহলে কিন্তু ওই জায়গাটাকেই আপনারা মূল ইম্পর্টেন্স দিয়ে আনসারটা করবেন। তো কি বলছে, আন্ডারস্ট্যান্ড দি আর্গুমেন্ট প্রেজেন্টেড বাই দ্য প্যাসেজ অর অথর। তার মানে অথর যে আর্গুমেন্টস গুলো করেছেন, আর্গুমেন্টস মানে হচ্ছে উনার উনার পয়েন্ট অফ ভিউ বা এইটার এগেনস্টে উনার যা বক্তব্য, ঠিক আছে, এইগুলো বা উনি যেই পয়েন্ট গুলো রেজ করেছেন, অল অফ দিজ আর আর্গুমেন্টস, ওকে। তো সেইটার ওপরে বেস করে কিন্তু আনসারটা ডিরাইভ করতে হবে। ট্রাই টু ডিডিউস ইনফারেন্সেস অ্যান্ড ওপিনিয়ন্স ফ্রম ফ্যাক্টস গিভেন। তার মানে ফ্যাক্টস যা দেওয়া আছে সেখান থেকে আমাদেরকে ওপিনিয়নটা ড্র করে আনতে হচ্ছে, ঠিক আছে। নাও কামিং টু দ্য কোয়েশ্চেন্স, এখান থেকে কোয়েশ্চেন্স কি আসতে পারে।
সো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান রাইট ডাউন। একটা হতে পারে হোয়াট ক্যান বি দি লজিক্যাল সলিউশন টু দ্য ইস্যু অ্যাকর্ডিং টু দি অথর। তার মানে যদি যেমনটা বললাম একটা পার্টিকুলার ইস্যু, যেমন ওই যে বললাম পলিউশনের উদাহরণটা দিয়ে, যে সাপোজ যদি শুধু এয়ার পলিউশনকে নিয়ে আলোচনা হচ্ছে, তাহলে ওই বিষয়ে, শুধুমাত্র ওই বিষয়ে অথর বা লেখক কি সলিউশন দিয়েছেন। যখন দেখবেন স্পেসিফিক এরিয়ার থেকে প্রশ্ন এসছে, তখন কিন্তু আনসারটা তো শুধু ওই জায়গাটাতেই স্টিক করে থাকতে হবে, ঠিক আছে। অথবা এরকম আসে, ডাইরেক্টলি হয়তো জিজ্ঞেস করলো না, এরকম দিতে পারে which of the following are the author likely to agree with। পরপর পরপর দেখবেন 4-5টা আনসার অপশন আছে, তার মধ্যে থেকে আপনাদেরকে বলা হবে যে এগুলোর মধ্যে কোন কোনগুলোতে লেখক এগুলোতে সম্মতি জানাচ্ছেন, বা which are the following the author is likely to agree with। এবারে যখন আনসার থাকবে না, সাপোজ এরকম 5টা বক্তব্য দেওয়া আছে বা 4টে বক্তব্য দেওয়া আছে, এবার তার মধ্যে থেকে আপনাকে দেখতে হবে অনলি ওয়ানটা কি, মানে যদি বলে উইচ, ঠিক আছে, কোয়েশ্চেনে যদি থাকে উইচ ওয়ান, তাহলে আপনি বুঝে যাবেন যে 4টের মধ্যে থেকে একটাই অপশন আপনাকে সিলেক্ট করতে হচ্ছে। কিন্তু যদি বলে উইচ অফ দ্য ফলোইং, হ্যাঁ, তাহলে হতেই পারে যে একটাও হতে পারে, আবার একের বেশিও কিন্তু হতে পারে, এবং সেইটা আপনি আরেকটা হিন্ট পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে এগুলো হচ্ছে মানে চয়েসেস আর কি, কিন্তু আনসার যেগুলো থাকবে সেগুলো হচ্ছে সাপোজ ABCD করে দেওয়া রয়েছে পয়েন্টগুলো, আনসার অপশন কি করে থাকবে সেই ক্ষেত্রে অনলি A, অনলি B, অনলি A অ্যান্ড B, ঠিক আছে, বা অনলি B অ্যান্ড C, অল A B C, ঠিক আছে, ওকে, এরকম কিন্তু থাকতে পারে। আবার সেখানে নান অফ দি অ্যাবাভ, নানও একটা অপশন থাকতে পারে। আমি বললাম আর কি, ধরুন থাকলো অনলি A, অনলি B, অনলি অ্যান্ড B, অল অফ ABC আর নান অফ দি অ্যাবাভ। তার মানে এরকম ভাবে কিন্তু এদের মধ্যে থেকে তাহলে আপনাকে চয়েস করতে হবে। এগুলো 1 2 3 4 এরকম ভাবে থাকবে, সেখান থেকে একটা উড বি ইয়োর চয়েস। বুঝে গেছে? তাহলে খুব কেয়ারফুলি পড়ে সেটাকে, সেইটা মানে সেখান থেকে আপনাকে বুঝে কিন্তু উত্তরটা করতে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে ক্যাটাগরিটা আছে, এরপরে যে ক্যাটাগরিটা আছে এরপরে যে ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে ডাইরেক্ট কোয়েশ্চেনের ক্যাটাগরি, ঠিক আছে, যেটাকে আমরা এক্সপ্লিসিট ইনফরমেশন বলি। ওকে, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড এক্সপ্লিসিট? এক্সপ্লিসিট মানে ওপেন বলতে পারেন, ক্লিয়ার বলতে পারেন, মানে যেটা বাংলায় বলতে গেলে স্পষ্ট, যেটা স্পষ্টভাবে দেওয়া আছে। তার মানে কি হয়, খুব ইজি, একদম যেইটা মানে সেন্টেন্স, মানে ওখান থেকে কোনো কনক্লুশন ড্র করে আপনাদেরকে বুঝে উত্তর করতে হচ্ছে না, একদম প্যাসেজের কোনো একটা পার্ট তুলে তুলে, বলে না যে তুলে একদম কোয়েশ্চেনটা করেছে, এক্স্যাক্টলি ওই জিনিসটাই থাকে। হয়তো আনসারটা এমন হবে যেটা সেন্টেন্স থেকে এক্সট্রাক্ট করা, মানে আনসার এরকম কোয়েশ্চেনের সাথে যে আনসার অপশন গুলো থাকে না, সেগুলো বেসিক্যালি লাইনস এক্সট্রাক্টেড ফ্রম দ্য প্যাসেজ ইটসেলফ, একদম ডাইরেক্টলি ওখান থেকে তুলে বসিয়ে দিয়েছে। আপনাদেরকে দেখে প্রশ্নটা বুঝে যে কোনটা সঠিক উত্তর হবে, বা ওই যেমন বললাম একটার বেশিও থাকতে পারে, সেটা আপনারা দেখলেই বুঝে যাবেন। যখনই দেখবেন ওরকম অনলি এ, অনলি বি, বা অনলি এ অ্যান্ড বি, বা অল ABC থাকবে, তাহলে বুঝতে হবে যে শুধু একটা হয়তো না, একের বেশি অপশন গুলোও হতে পারে। বুঝতে পেরেছেন তো? কিন্তু কখনো এরকম ভাববেন না যে আমার শুধু দুটোই হলো, হয়তো 3টেই কারেক্ট, ঠিক আছে। খুব ভালোভাবে পড়বেন কিন্তু, কেননা অনেক সময় কি হয়, এইসব প্রশ্নের মধ্যে বাইরের থেকে একটা কিছু হয়তো দিয়ে দেয়, হয়তো প্যাসেজের একটা লাইন তুলে দিয়েছে, সেটাকেও খুব ভালো করে পড়বেন। কিন্তু সেটার মধ্যে যদি বাইরের কোনো এমন একটা এলিমেন্ট যেটা আপনি প্যাসেজে পড়ার সময় পাননি, হ্যাঁ,
কিন্তু ওটার মধ্যে রয়েছে আচ্ছা আছে তো আছে, চলো লে লেতে হ্যাঁ, ক্যা হ্যাঁ, হ্যাঁ ইয়ে ভি হই জায়গা, ওই জিনিসটাকে কিন্তু করবেন না। ঠিক আছে? প্লিজ রিমেম্বার হোয়াট এভার ইজ দেয়ার ইন দ্য প্যাসেজ, শুধু সেইটুকুকে আপনাকে কাজে লাগাতে হবে, নাথিং এলস। বাইরের যদি কিছু থাকে, কোনো একটা অপশন যদি আপনি নিয়ে নিচ্ছেন, দেখছেন যে দেখলেন যে তাহলে আমার অল এবিসিটা হয়ে যাবে, ওখানে কাউকে খুশি করার ব্যাপার নেই যে আমার তাহলে হয়তো অল এবিসি হবে, তাই না? যদি শুধু এ আর বি হয় তাহলে ওটাই, ওরকম ভাবে কিন্তু লিমিটেশন গুলো ড্র করতে হবে। ঠিক আছে? তো খুব কেয়ারফুলি পড়তে হয়, এই পার্টগুলোকে বুঝে উত্তর করতে হবে। ওকে? কি বলছে, these are direct questions on data, facts, opinions that are clearly mentioned in the passage। তার মানে এই বেসিক্যালি এই জিনিসগুলো হচ্ছে প্যাসেজের থেকে তোলা ডেটা, ফ্যাক্ট, ইনফরমেশন যাই বলুন না কেন, সেইগুলো যেগুলো ডাইরেক্টলি যেখান থেকে প্রশ্ন করা হয়েছে। ওকে? আনসার অপশনস আর জেনারেলি ডাইরেক্ট সেন্টেন্সেস পিকড। লাইক আই সেড, সেন্টেন্স গুলো জেনারেলি কি হয় এই প্রশ্নগুলোর, একদম প্যাসেজ থেকে লিফট করে করে, কোনো অল্টারেশন ছাড়া লিফট করে করে এক একটা তুলে তুলে আনসার অপশন দিয়ে দিয়েছে। কোয়েশ্চেন্স বেসড অন এক্সপ্লিসিট ইনফরমেশন, মানে যেটা স্পষ্টভাবে দেওয়া ইনফরমেশন, ক্লিয়ার ইনফরমেশন, should be verified by rereading the specific part of the passage that contains the answer। নাও এটা যেটা আমি বললাম যে যে আপনারা যখন নিজেদেরকে তৈরি করছেন তখন এই হ্যাবিট থেকে বেরিয়ে আসুন যে প্যাসেজে আমরা প্রত্যেকটা কোয়েশ্চেন খুঁজে বার করার জন্য যাব না, যে আচ্ছা এটা কি ছিল, এটা কি ছিল, তাহলে তো প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্যই ফেরত যেতে হচ্ছে, তাহলে লাভ কি হলো করে, তাই না? সেটা না। কিন্তু যদি এরকম এক্সপ্লিসিট ইনফরমেশন থাকে কোনো কোয়েশ্চেনে, সেটাতে অনেক সময় কি থাকে যে আনসার অপশন গুলো ধরুন খুব কাছাকাছি আছে। ফর এক্সাম্পল, একটা কোনো সালের উল্লেখ আছে যে অমুক সাল, বা ধরুন একটা কোনো একটা আইন, একটা অ্যাক্ট, ঠিক আছে? সাপোজ আমি বলছি ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট বলে অমুক সাল, ঠিক আছে? এবার আপনারা দেখবেন ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট বলে একটা সাল দেওয়া আছে, সেটা একটা আনসার অপশন। সেম জিনিসটা পাচ্ছেন পরেরটাতে, কিন্তু ওইখানে अगेन ইয়ারটা একটু ডিফারেন্ট আছে। ওই ক্ষেত্রে আমি বলবো, যদি আপনাদের ডাউট থেকে থাকে মনে, এরকম যদি কিছু থাকে যেটা একদম মানে ফ্যাকচুয়াল জিনিস আর কি, ঠিক আছে, ডেটা বেসড, তো ওই ডেটাটাকে কিন্তু ক্লারিফাই করে নেওয়া যেতেই পারে। এবং ওটা আপনারা তো পড়তে পড়তে জানেনই কোথায় ছিল, চট করে একবার দেখে বাস ভেরিফাই করে তাহলে সেফলি উত্তরটা দেবেন। ঠিক আছে? এই সব জিনিসের ক্ষেত্রে চলতে পারে যে আমি একবার ডেটাটা রিভেরিফাই করার জন্য, যাতে ভুল না হয়ে যায়, বা একটা কোনো স্পেলিং এর ব্যাপার আছে, আমি বলছিলাম না, হয়তো একটা অ্যাব্রিভিয়েশন দেওয়া আছে প্যাসেজের, হয়তো একটা পুরো প্যাসেজটার মধ্যে এমন ভাবে জিনিসটা করা আছে যে একটা জায়গাতেই ওটার পুরো এক্সপ্লেনেশন, মানে পুরো পুরো নামটার উল্লেখ আছে, বাকিগুলোতে অ্যাব্রিভিয়েশন দিয়ে দিয়ে চালিয়েছে। ঠিক আছে? এবার কোয়েশ্চেনে যদি আসে যে এটার ফুল ফর্ম কি ছিল, এবার ওটা হয়তো কোনো একটা অর্গানাইজেশন, সাপোজ ইউএন এর কোনো একটা স্পেসিফিক ডিপার্টমেন্টের নাম, ঠিক আছে, ইউএন অর্গানাইজেশন হয়তো একটা স্পেসিফিক একটা কোনো কিছুর নাম, বা একটা অন্য কিছু বিষয়ক, বা হয়তো ডিপার্টমেন্ট অফ অমুক তমুক বলে কিছু একটা লেখা আছে, তাহলে আপনাকে কিন্তু রিভেরিফাই, একবার যদি মনে হয় যে একটু ডাউট হচ্ছে মনে, তাহলে প্লিজ গো ব্যাক, চেক অ্যান্ড কাম ব্যাক অ্যান্ড রাইট দি আনসার। ওকে? আচ্ছা, এই ক্ষেত্রেও আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ওই মানে পড়ার সময় খুব একটু মানে কেয়ারফুলি পড়বেন। আচ্ছা, এবারে কোয়েশ্চেন কি আসতে পারে? ওকে, হোয়াট কুড বি দ্য পসিবল কোয়েশ্চেন্স? খুব সিম্পল কোয়েশ্চেন আসতে পারে যে হোয়াই ডিড অমুক তমুক হ্যাপেন। ঠিক আছে? হোয়াই ডিড বলে একটা সার্টেন জিনিস দিয়ে হ্যাপেন। এবার যেটা উত্তর হবে সেটা ডাইরেক্টলি হ্যাজ বিন লিফটেড ফ্রম দ্য প্যাসেজ ইটসেলফ। সো জাস্ট ওটা বুঝে দেখে আপনি লিখে নিতে পারছেন। কিন্তু এই যখন এক্সপ্লিসিট ইনফরমেশনের কোয়েশ্চেন থাকে, তখন কিন্তু অনেক সময় কিছু ট্রিক্স থাকে। কেননা সবসময় মনে রাখবেন যে ইট ইজ নট দেয়ার টু ইউ নো মেক ইউর দিস এক্সামিনেশনস আর দেয়ার টু মেক ইউর লাইফ ডিফিকাল্ট। ওকে? তো কখনোই এক্সপেক্ট করবেন না যে খুব সহজ প্রশ্ন আসছে। ওকে? হয়তো ডাইরেক্টলি মানে যেরকম কোয়েশ্চেন হয়তো বললো যে which of the following is true, ভেরি গুড, কিন্তু ট্রু যদি না বলে আমাকে যদি বলতো which of these is false, তাহলে ট্রু বা ফলস দেখে বোঝাই যাচ্ছে। কিন্তু যদি
ফলস না বলে নট ট্রু দিয়ে দেয়, ঠিক আছে, তাহলে কিন্তু আমার হয়তো চোখে ট্রুটাই পড়ছে, নটটা পড়ছে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ওকে, পরীক্ষার হলে অনেক প্রেশার থাকে মাথায়, হ্যাঁ, তখন তাড়াহুড়ো করে করতে গিয়ে হয়তো আমার নট কথাটা চোখেই পড়লো না। ওকে, তাহলে তো আমি ভুল করে দিয়ে চলে আসবো। তো এইটা কিন্তু চেক করতে হবে। আরেকটা প্রশ্ন বলছি, প্লিজ আপনারা লিখে নেবেন। লিখুন, which of the following is not a driving force for দিয়ে ডট 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 দিয়ে হয়তো একটা প্রশ্ন এসছে, ঠিক আছে, যাই থাকুক, মানে ওটা প্যাসেজ স্পেসিফিক হবে, তো ডট 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 কুড বি এনিথিং, ওকে, দিয়ে একটা কোয়েশ্চেন মার্ক। দেখুন এখানেও বলা আছে ইজ নট আ ড্রাইভিং ফোর্স। ওকে, বললো না কিন্তু ড্রাইভিং ফোর্স, কি বলছে, নট আ ড্রাইভিং ফোর্স, তার মানে যেই জিনিসটা সত্য নয় সেটাই কিন্তু আপনার উত্তর হবে, যে যেই জিনিসটা এখানে এখানে বলা আছে সেইগুলো না, যেটা বলা নেই সেইটা, বা প্যাসেজে যেইটা অথার যেগুলো বলেছেন সেইটার বাইরে যদি কোনো থেকে থাকে সেইটা হবে আপনার আনসার। ওকে, বা যেইটা প্যাসেজে যেগুলো বলা আছে বা ট্রু বলে মেনশন করা আছে সেগুলো না, সেটার বাইরে যদি অন্য কোনো একটা ফলস অপশন বা একটা অন্য বাইরে থেকে বসানো একটা কোনো অপশন থাকে সেইটা কিন্তু হবে আপনার আনসার, ঠিক আছে। সো বারে বারে বলছি, বি ভেরি কেয়ারফুল while you are writing the questions, ঠিক আছে।